নমস্কার, সন্ধে ৬টা চলে এসেছি প্রতিদিনের মতো। আমি অয়ন, নিউজ 18 বাংলায় জনতার দরবার। আজকে বিধানসভায় ব্যাপক হইহট্টগোল, কালকেও হইহট্টগোল হয়েছে। গত কয়েকদিন ধরেই হইহট্টগোল বিধানসভায়, কারণ আপনারা জানেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল কার্যবিবরণী ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। তারপরে বিজেপি বিধায়কদেরকে আর কোনোদিন এই অধিবেশনে কার্যবিবরণী না দেওয়ার নির্দেশ দেন স্পিকার। তারপরে বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন। আর শুভেন্দু অধিকারী প্রতিদিনই বিধানসভায় যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রতিদিন শাসক দলকে আক্রমণ করছেন। আজকে চ্যাংদোলা, গতকাল তৃণমূল মুসলিম বিধায়কদের, সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি, হুমকি দিয়েছিলেন। আজকে তা ঘিরেই একেবারে রাজনীতি সরগরম হলো। চ্যাংদোলা রাজনীতিতে সরগরম গোটা রাজ্য। একবার দেখাবো শুভেন্দু অধিকারী গতকাল কি হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আরো একবার দেখাবো শুভেন্দু অধিকারী কি বললেন। 2026-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরে কি করবেন দেখুন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, দুজন আছেন আপাতত, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, এবং দেবর্ষী ভট্টাচার্য, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। আমি দুজনকেই দেখাবো শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়ক গোলাম রাব্বানি তিনি কি প্রত্যুত্তর দিলেন শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক দাবি ঘিরে। ভারতের পুরো অ্যাসেম্বলিতে বলেন এরকম কথা, ডেমোক্রেসিতে এটা হয় না, এটা অ্যালাউ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এক্সপ্লেন করেছেন ভালো করে। আর একটা নিন্দা প্রস্তাব আমরা নিয়ে আসছি আজকে অ্যাসেম্বলি। একটা কমিউনিটি সবকটা বিধায়ককে বাইরে খিচিয়ে ধরে ফেলে দিবে, এটা হতে পারে না ডেমোক্রেসি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুললেন আজকে বিধানসভার বক্তব্যে। আমরা বাবল গ্রাফিক্স দিয়ে দেখাবো, কারণ বিধানসভার ভেতরে কি বলেছেন সেটা তো আর অডিও ভিজুয়ালি দেখানো যায় না। শুভেন্দুকে আক্রমণ করে, নাম না করে তিনি কি বললেন একবার দেখাই, তারপরে আমরা আলোচনায় আসব। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যিনি এই সব কথা বলছেন তাকে পস্তাতে হবে। তিনি 3 বার দলবদল করেছেন। এছাড়াও তিনি আরো কি বললেন দেখুন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন যে তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন। তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন। আর কিছুদিন বাদে দেখবেন রিকোয়েস্ট আসবে অন্য দলে যাওয়ার। আরো কি বললেন, আর কিছুদিন পরে অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট আসবে, অন্য দলে যাওয়ার। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ শুভেন্দুকে। আর আরো একটা মুসলিম নিয়ে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম এমএলএর, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন মুসলিম এমএলএর কথা, সেই মুসলিম এমএলএ নিয়ে আরো কিছু বক্তব্য রাখলেন। এইটা দেখাচ্ছি আমরা। আসলে তোমার জামা বদল হয়েছে, ভেতরে তুমি একই আছো, এখন তুমি রোজা করো না, এই সবও বলেছেন বিধানসভার ভেতরে। মুসলিম নিয়ে যেটা বক্তব্য শুভেন্দু অধিকারী, তার ভিত্তিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন বিধানসভার ভেতরে, তাও আমরা দেখাবো। আমি দেবর্ষিদার কাছে আসবো। দেবর্ষিদা, কি মনে হচ্ছে? আসলে অনেকে বলছেন যে বিধানসভায় বিরোধীরা উন্নয়নের প্রসঙ্গ বলে, কিন্তু সেই উন্নয়নের প্রসঙ্গ থেকে দূরে সরে গিয়ে আজকে চলে আসছে ধর্ম ধর্ম ধর্ম। মুসলিম বিধায়কদের তুলে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন? অয়নবাবু, প্রথমেই বলি যে আমাদের সংবিধানের যে এত পার্লামেন্টকে এত আর্টিকেল 368 এত পাওয়ার দিয়েছে অ্যামেন্ড করার জন্য, কিন্তু একটা কথা বলা হয়েছে আপনি জানেন, কেশবানন্দ ভারতী মামলায়, ও সেই 1973 সালে
যে বেসিক স্ট্রাকচার বদলানো যাবে না, সেই বেসিক স্ট্রাকচারের মধ্যে একটা অবশ্যই সেকুলারিজম। একজন সংবিধানের শপথ নেওয়া একটা অঙ্গরাজ্যের বিরোধী নেতা, তিনি কি করে এরকম মানে একটা ধর্মকে আইডেন্টিফাই করে সেই ধর্মের যদি কেউ কোনো এমএলএ হয়ে আসে তাকে ফিরে যাবো, পরের দিন তিনি আবার বিধানসভায় ওত নেওয়া একজন আবার বিধানসভায় ঢুকবেন এবং আবার গণতন্ত্রের কথা বলবেন, সংবিধানের কথা বলবেন, এবং তার দল, সবচেয়ে অবাক হচ্ছে তিনি যদি এরকম কথা বলেও থাকেন, তার দল কোথাও কোনো কিন্তু একটা স্টেটমেন্ট করেনি না এই কথার সাথে আমরা একমত নয়, অর্থাৎ তার দলও কোথাও যেন পরোক্ষে এন্ডোর্স করছে বলে মনে হচ্ছে। ফলে কি দাঁড়াচ্ছে যে সংবিধানকেই তো ছুরি মারা হলো। আসলে তো এটা বলা মানে কোনো ব্যক্তি কোনো ধর্মকে আঘাত করাচ্ছে, সবচেয়ে বড় আঘাতটা এলো ভারতীয় কনস্টিটিউশনে, এবং ভারতীয় কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাকে গুঁড়ো করে দেওয়ার মতো কথা, যেটা আমি আপনার সঙ্গে একমত যে হ্যাঁ, এখনো পর্যন্ত এই কথার সঙ্গে তারা নেই, এরকম কথা শুভেন্দু অধিকারীর যারা নেতৃত্ব তারা বলেছেন, এরকম বলেননি। সুকান্ত মজুমদার শুধু বলেছেন, বিজেপি সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি বলেছেন আমি কথা বলবো শুভেন্দু অধিকারীর সঙ্গে, জানতে চাইবো কোন পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন। আবার রতন চক্রবর্তী আমার সঙ্গে আছেন, শর্মিষ্ঠা ভট্টাচার্য আছেন, শর্মিষ্ঠা ভট্টাচার্যের কাছে যাব, রতন চক্রবর্তীর কাছে যাব, তবে তার আগে গতকাল শুভেন্দু অধিকারীর যে বাইট, সেই বাইটটা দেখাবো, তারপরে রতন চক্রবর্তীর কাছে যাব। মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। রতন চক্রবর্তী, আসলে গতকাল শুভেন্দু অধিকারী যে স্টেটমেন্ট দিয়েছেন, দেখো অয়ন, ভারতবর্ষের সরকারটা এখনো সেকুলারিজম কথাটা তারা তুলে দেয়নি সংবিধান থেকে। ফলে যে কথাগুলো বলেছেন এটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে, সর্বধর্ম সমন্বয়ের পক্ষে একটা বিরাট আঘাত। এই ধরনের স্টেটমেন্ট আমার এই এত বছর রাজনীতির জীবন, আমি এই ধরনের স্টেটমেন্ট কোন রাজনৈতিক নেতার মুখে আজ পর্যন্ত শুনিনি। আর আমার শুভেন্দু অধিকারী দেখলে মনে হচ্ছে উনি বোধহয় পাগল হয়ে গেছেন। একটা হিন্দু ভোট কনসলিডেশনের যে পদ্ধতি উনি নিয়েছেন, ওনাকে মনে রাখতে হবে বাংলার বুকে কিন্তু সেইভাবে হিন্দু ভোট কনসলিডেট করা যায় না। কিন্তু এটাকে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি রতনদা, এটাকে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, বিধানসভা নির্বাচনে দেখেছি, বিজেপি যথেষ্ট পরিমাণে হিন্দু ভোট গেইন করেছে। না, এটা করেছে, কিন্তু আমি বলছি যত দিন যাবে, তুমি লক্ষ্য করে দেখো, যত দিন যাবে ততদিন কিন্তু শুভেন্দু অধিকারী নিজেকে ডিসপপুলার করবেন, বিজেপি ডিসপপুলার হবে। কারণ এটা বাংলার মানুষ, বাংলার হিস্ট্রি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতি। শুভেন্দু অধিকারীরা যে ভোটটা পেয়েছিল সেটা হচ্ছে লেফট ভোট। তারা ধরে নিয়েছিল আগে রাম পরে বাম, সেই কন্টিনিউয়েশনটা চলছে। এটা হিন্দু হিসাবে কিন্তু তারা ভোট দেয়নি। যারা বাম তারা ভেবেছিল ইট ইজ দ্য হাই টাইম টু ডিফিট তৃণমূল কংগ্রেস বাই সাপোর্টিং বিজেপি। এই অঙ্কে কিন্তু ওরা এগিয়েছিল। তুমি দেখবে যত দিন যাবে এটা দেয়ার পপুলারিটি কমতে থাকবে, এদের পপুলারিটি মনে হয় যে শুধুমাত্র হিন্দু 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 করে ভোট পাওয়া যাবে। আজকে আমরা বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতন হচ্ছে, মানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা চিৎকার করছি, আমরা প্রোগ্রাম করছি, বাংলাদেশকে দায়ী করছি। আজকে এখানে সংখ্যালঘুদের বিধায়ক, জনপ্রতিনিধি, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, আমি মনে করি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমি এমনি মনে করি ইন জেনারেল রাজনীতিতে সৌজন্যতা, মানে সেই সৌজন্যতা কথাবার্তা হোক, চালচলনটা, সবকিছুতে সৌজন্যতা একটা বিরাট বড় ফ্যাক্টর সবার ক্ষেত্রে। আমি কিন্তু এটা বলছি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন শুভেন্দু অধিকারী বলেছেন একটা কথা, কোন পরিপ্রেক্ষিতে বলেছে। আজকে আপনারা যে কথাগুলো আপনারা এখানে বলছেন, দেখুন রাজনীতিতে সৌজন্যতা তো গত 13 বছর ধরে আমরা হারিয়ে ফেলেছি। আপনারা আজকে যে বিষয়টার উপর কথা বলছেন, আজকে বলুন তো, হুমায়ুন কবির কি সংবিধানের শপথ নেয়নি? 14 অয়নদা কি এই কথাটা শোনেননি যে আমরা 70% মুর্শিদাবাদের 30% সংখ্যালঘুকে আমরা কেটে জলে ভাসিয়ে দেবো? উনি বলছেন কোনোদিনও শোনেননি এই কথাটা।
ফিরহাদ হাকিম যখন বলছেন যে পড়াশোনা করার দরকার নেই, আমরা একদিন সেখানে রাজত্ব করবো, আসুন আমরা এই সংখ্যালঘু রাজত্ব করবো, কথাগুলো আপনারা শোনেননি? সিদ্দিকুল্লাহ তিনি ইউনূসের পাশে দাঁড়াচ্ছেন, ওয়াকফ বিলের ওই ব্যাপারটাতে তিনি ওখানে কি দাঁড়াচ্ছেন, ভারতবর্ষের বিরোধিতা করছেন। আপনারা শোনেননি, কথাটা বলাটা ভুল, শুনেছেন, আপনারা শুনেছেন। দেখুন, বিরোধী দলনেতা বিধানসভায় পশ্চিমবঙ্গে সমস্ত বিধানসভাতেই বিরোধী দলনেতা কিন্তু মুখ্যমন্ত্রীর পরেই কিন্তু তার স্থান হয়। বিধানসভার কথা আমি বলছি, আজকে সেই বিরোধী দলনেতাকে বারবার যেভাবে হেকেল করা হচ্ছে, তাকে সাসপেন্ড করা হচ্ছে, বিরোধী শূন্য বিধানসভা করা হচ্ছে, বিধায়কদের মার্শাল দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা সবাই কিন্তু আজকে সংবিধানের শপথ নেওয়া কিন্তু তারা বিধায়ক। আপনারা বলছেন শোনেননি, শোনেননি কথাটা কিন্তু একদমই ভুল। ওকে, যেভাবে শাসক দলের বিধায়করা রোজ সংবিধানকে লঙ্ঘন করে বক্তব্য রাখছেন, আপনার কি একটাও জনতার দরবার সেগুলো নিয়ে করেছেন? আমার প্রশ্নটা থাকলো, আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে? ববি হাকিমের বিরুদ্ধে আমি শুভময় মৈত্রর কাছে যাব। আমি বলা হয়েছিল বোমবাদে, সংবাদ মোল্লার বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো ওকে ওকে শর্মিষ্ঠা ভট্টাচার্য অনেক অংশেই ঠিক কথা বলছেন, শুভময় মৈত্র আমি বলছি এটা, কিন্তু আমাদের এই বাঙালিদের মধ্যে, বাঙালি ভোটারদের মধ্যে, পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে একটা আলোচনা হয় যে এই কয়েক বছর আগেও রামনবমী বলে এত হই হুল্লোড় করে কিছু পালন হতো না, গণেশ চতুর্থী বলে গণেশ পুজো এত হই হুল্লোড় করে পালন হতো না, এই সব আলোচনা তো আছেই। এবার এই আলোচনাও হতে শুরু করছে যে মুসলিম বিধায়কদের একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে এই আলোচনাটাও হবে, এটাই গ্রাহ্য শুভময়দা? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিটা ঠিক যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গাটাকে আমরা কিভাবে দেখব, সেটা হচ্ছে এই যে ধরুন চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেয়া বা এই ধরনের কথাগুলো তো একটু অগভীর আর কি, এবং আক্রমণাত্মক তো বটে এবং অগভীর, এবং এটা শুধু একটা রাজনৈতিক দলের একজন কেউ বলছেন এমন নয়। এই কথা চালাচালিতে সম্ভবত রাজনৈতিক দলই, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিজেপি বা তৃণমূল বা বড় রাজনৈতিক দল, তাদের সমস্ত জায়গায় ডেটা কালেকশনের লোক থাকে, তারা সম্ভবত দেখছেন যে বাঙালির মন বা বাঙালির মনন বা বাঙালির চেতনা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, যে বিষয়গুলো বামফ্রন্ট রাজত্বেও দু একজন এই ধরনের কথা যে কখনো বলেননি এমন নয়, কিন্তু এটা প্রতিদিন বললে লোকজন এই জিনিসটা ভালোভাবে নিচ্ছে এবং তারা হয়তো সেই দলগুলোকে গিয়ে বেশি ভোট দিচ্ছে। ফলে সেক্ষেত্রে যে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের আলটিমেটলি অপটিমাইজেশন ক্রাইটেরিয়াটা কি, যে তারা দিনের শেষে বেশি ভোট পাবেন, বেশি আসন পাবেন। এবার পশ্চিমবঙ্গের মানুষ যদি মনে করেন যে তারা এইগুলো যাদের কাছে বেশি শুনবেন তাদের বেশি ভোট দেবেন, সেক্ষেত্রে নেতারাও সেটাই আমাদের ডেলিভার করবেন। আমরা কোন নেতাদের পেতে পারি, যে নেতাদের জন্য আমরা যাদেরকে পাওয়ার যোগ্য। ফলে আমরা নিশ্চয়ই সোমনাথ চ্যাটার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত এদেরকে পাবো না, আমরা নিশ্চয়ই অটল বিহারী বাজপেয়ীকে পাবো না, আমরা নিশ্চয়ই মনমোহন সিংহকে পাবো না। আমরা যাদেরকে পাওয়ার জন্য যোগ্য তাদেরকে আমরা পাচ্ছি। এবং এই কথাটা তো সত্যি তো, এই ভর বিকেলবেলা চা খেতে খেতে একটু মুড়ি চানাচুর যদি থাকে পশ্চিমবঙ্গের শিল্পের মতো, তার সঙ্গে এই ধরনের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো তো সত্যিকারেরই একটা রাজনীতির নতুন দিশা দেখাচ্ছে। যেমন মার্কসিজম, লেনিনিজম বা ধরুন সাভারকারের যে কথাবার্তা বা কংগ্রেসের যে উদারবাদী রাজনীতি, তার বদলে আমরা যদি চা, মুড়ি, চপ এবং বিভিন্ন লোকজন যেভাবে কথা বলেন, সেই শুভেন্দু অধিকারী একেবারে সেই ধারায় সেই ভাষায় কথা বলেছেন। আমার মনে হয় এতে বিজেপির ভোট বাড়বে। আমার মনে হয় 2026 বিধানসভায় বোধহয় তারা তৃণমূলের সঙ্গে ভালোই লড়াই করবেন। ভাষাটা শিখছেন, ভাষাটা এক্সচেঞ্জ হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এনাদের সকলকেই শুভেচ্ছা রইল। তৃণমূল যোগ বিজেপির ভোট পশ্চিমবঙ্গে প্রচুর বাড়ুক এই ধরনের কথার মাধ্যমে, এবং বাঙালি আরো বেশি সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে চলুক। আমার মনে হয় ঠিকই আছে, এর মধ্যে অবাক হওয়ার কোনো কারণ নেই। শুভময়দা, আসবো আপনার কাছে। রতনদা, আজকে শর্মিষ্ঠাদি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরাও শুনেছি হুমায়ুন কবির ভরতপুরের বিধায়কের কথা, আমরাও শুনেছি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা, আমরাও শুনেছি শওকত মোল্লার কথা, আমরাও শুনেছি ফিরহাদ হাকিমের কথা। রাজনীতির যে নিম্নগামী, সেই নিম্নগামী আজকে শুভেন্দু অধিকারী তারই বলা যায় পরিচয় বহন করছেন। না, একটা জিনিস ভাবতে হবে, আমি বিজেপির যে আমার বোন আছে তাকে শুধু বলবো, তুমি কি রমেশ বিধুরী স্টেটমেন্টটাকে পার্টি স্টেটমেন্ট মনে করো? অন দি ফ্লোর অফ দি পার্লামেন্ট সে যে কথাটা বলেছে, আলটিমেটলি বিজেপি তাকে কন্ডেম করেছে এবং এবার নমিনেশন পর্যন্ত দেয়নি। আমি বলছি একজন বিরোধী দলের নেতা আর একটা সিম্পল এমএলএ বা যাই হোক, আমি বলছি কারোরই
তার মর্যাদার নিচে কথা বলা উচিত নয়। সে যেই বলুক, XYZ, সে যেই বলুক, তার প্রত্যেকেরই তার মর্যাদার নিচে কথা বলা উচিত না। এটা আমি সবসময় মনে করি, কারণ দে আর অ্যান্সারেবল টু দ্য পিপল, সে যেই হোক। কিন্তু আমি শুধু বলবো, একটা বিরোধী দলের নেতা, তার কথা আর একটা সিম্পল অন্য একজনের কথা, দুটোর মধ্যে ফারাক আছে। রাস্তায় দাঁড়িয়ে যে বিজেপি নেতা যে কথা বলতে পারেন, লিডার অফ দি অপোজিশনের মুখে সেই কথাটা বেরোয় না। এবং মনে রাখতে হবে, এই যে যিনি হুমায়ুন কবির টবির যারা যা বলছেন, হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা হচ্ছে একটা রেসপন্স দিতে গিয়ে, শুভেন্দু অধিকারীর একটা পাল্টা দিতে গিয়ে বলেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেরই কথা বলার আগে অবশ্যই ভাবা উচিত আমি কি বলছি, তার প্রতিক্রিয়া কি হতে পারে। ওকে, হ্যাঁ শুভমেদা কিছু বলছেন? হ্যাঁ, আমি আসলে বলছি, দেখুন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন ইনফোসিসের অফিসটা খুললেন, তখন তিনি সম্ভবত শওকত মোল্লাকে একটু দেখতে বলেছিলেন, এখন যে কিভাবে চলবে। এর ইন্টারপ্রিটেশন এটাও হতে পারে যে শওকত মোল্লা হয়তো সফটওয়্যার ডেভেলপ করবেন ইনফোসিসে বা এই ধরনের নতুন কোম্পানিতে এসে। ফলে আমাদের রাজ্যে কার্যে সত্যি কি কাজ, রাজনৈতিক নেতা নেত্রীদের, কে কবিতা লিখবেন, কে ছবি আঁকবেন, কে নাটক করবেন, এর মধ্যে দিয়েই তো রাজনীতিটা চলছে। সত্যিকারের যে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডারের